মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এরা অতি দুঃখের সময় যেমন প্রিয়জনদের স্মরণ করে, তেমনি সুখের সময়ও মনে পড়ে প্রিয়জনের মুখ। প্রিয়জন বলতে তুন্নার এই পৃথিবীতে কে আছে? আপাত দৃষ্টিতে দেখা গেলে কেউ নেই, কিন্তু আরেকটু গভীরে দৃষ্টিপাত করলে দেখতে পাওয়া যায় একটা বাচ্চা ছেলেকে। যেই বাচ্চা ছেলেটা তুন্নার বুকের মধ্যিখানে হুটহাট ছোটাছুটি করে, তার নাম মিঠু। কতদিন দেখা হয় না তার সাথে। আচ্ছা, সে কত বড় হয়েছে? 1 বছরে প্রাপ্ত বয়স্ক মানুষের তেমন লক্ষণীয় পরিবর্তন না হলেও বাচ্চাদের পরিবর্তন হয়, ওরা বড় হয়ে ওঠে। মিঠুর বড় হওয়ার জন্য 1 বছর যথেষ্ট সময়। কখন যে বছরটা পেরিয়ে গেল, অথচ তুন্না ছোট মিঠুকে এখানে আসার আগে বলেছিল, শোনো ভাই, আমি কিন্তু আবার আসবো, তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবো। ছোট্ট মিঠু গলা জড়িয়ে ধরতো তুন্নার, আহ্লাদ করে বলতো। তুমি শহরে কই যাইবা? তুন্না শুধরে দিত তার ভুল। সে আদরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতো, কই যাইবা না, শুদ্ধ ভাষায় বলো, কোথায় যাবে? মিঠু অনুকরণ করত তুন্নার বলতো, কোথায় যাবে আপা? শ্বশুর বাড়ি। ওইখানে তোমার কি কাম? হুম, বলো, ওখানে তোমার কি কাজ? আচ্ছা, হইল আর কি, তুমি কও না আপা। তুন্না বলে না যতক্ষণ না মিঠু শুদ্ধ ভাষায় কথা বলে। বাচ্চা মিঠু অতঃপর শুদ্ধ স্বরে বলে, ওখানে তোমার কি কাজ? শ্বশুর বাড়িতে যেতে হয় বাবুন, এটাই নিয়ম। তাইলে আপা আমারও শ্বশুর বাড়ি নিয়ে চলো, আমিও যাব তোমার লগে। দীর্ঘশ্বাস ছেড়ে তুন্না বলে। তুই গিয়ে কি করবি? ছোট্ট মিঠু মুহূর্তের ব্যবধানে জবাব দেয়, তুমি যা করবা আমিও তা করব। আমি তো সংসার করব। আমিও সংসার করব। বাচ্চা ছেলেটার সরল উত্তর শুনে তুন্না তখন হাসত। মিঠুর লজ্জা পেয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলত। তুন্না তাকে আহ্লাদ করে কাছে ডেকে বলতো, সংসার করতে যে বউ লাগবে, তোর তো বউ নাই পুচকে। তৎক্ষণাৎ মিঠু গলা জড়িয়ে ধরত তুন্নার, আদরে সুরে বলতো, তাইলে একটা বউ আয়না দাও। আমি বউ কোথায় পাবো? কি আমি জানি না, আমিও তোমার মতো বিয়ে করব, বউ আয়না দাও। বলেই মিঠু কান্না জুড়ে দিত। কত ভুজুং ভাজুং বুঝিয়ে যে সেই কান্না থামাতে হতো তুন্নাকে, আজ বড্ড মনে পড়ছে মিঠুকে। ছেলেটা কি তাকে ভুলে গেছে? অবশ্য যাওয়াটাই স্বাভাবিক। চাচা চাচি আজ অবধি ওর তো কোনো খোঁজ নেননি। তাদের ওই বাচ্চা ছেলে তাকে মনে রেখেছে ভাবলে অন্যায়ই হবে। তুন্নার মন খারাপ হয়। সে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। অধ্যায় বাথরুমে গোসল করতে গিয়েছে। সারাদিনে অনেক ধকল গিয়েছে। তুন্না নিজেও গোসল করে এসে দাঁড়িয়েছে এখানে। একটা জর্জেট শাড়ি পরেছে সে। তার ইচ্ছে ছিল 3 পিস পরার। অধ্যায় জোর করলো। অগত্যা শাড়ি পরতে হলো তাকে। ভেজা চুলগুলো পিঠের উপর মেলে সে আকাশপানে তাকিয়ে আছে। মন্দ লাগছে না জীবনের এই অধ্যায়টা। অথচ সে ভেবেছিল আজকে তার দারুণ অসুখী হওয়ার দিন হবে। সৃষ্টিকর্তার নীলা। আজ এই চরম সুখের দিনে স্মরণ হচ্ছে মিঠুকে। অধ্যায় গোসল শেষ করে ঘরে এসে তুন্নাকে পেল না। সে উকি দিল ব্যালকনিতে। তুন্নার ভেজা চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। ভিজে যাচ্ছে শাড়ি কোমর। সাধারণ দৃশ্য। অথচ অধ্যায়ের মনে হলো এই বেশে মেয়েটিকে এত আবেদনময়ী লাগছে কেন। সে নিঃশব্দে এগিয়ে এলো। পেছন থেকে জড়িয়ে ধরল তুন্নাকে। তার গা খালি। তুন্না টের পেল খালি গায়ে একজন পুরুষ তাকে জড়িয়ে ধরেছে। গভীরভাবে তুন্নার কাঁধে হাত রাখলো, মুখ ডুবালো অধ্যায়, যেন শুষে নিতে চায় মেয়েটির সমস্ত ঘ্রাণ। তুন্না আমতা আমতা করে বিড়বিড় করল, কি করছেন? তোমার ঘ্রাণ নিচ্ছি। সরল সহজ উত্তর দেয় অধ্যায়। অথচ এই সহজ উত্তর শুনে তুন্নার বুকের ভেতর কাঁপন ধরে। কেমন ভার ছেড়ে দিতে চায় শরীর। অজানা আকর্ষণে উদ্বেলিত হয় শরীর। তবুও নিজেকে সামলে রাখতে চায় সে। অধ্যায় চৌধুরী এখনো ভালোবাসা স্বীকারোক্তি দেয়নি। তবে সে কেন স্বীকার হবে? মৃদু স্বরে শুধালো, আমার ঘ্রাণ। হুম। অধ্যায় ঘোরের মাঝে উত্তর দেয়। তুন্না সরে যেতে চায়, পারে না। অধ্যায় শক্ত করে জড়িয়ে রাখে তাকে। তুন্না অবুঝের মতো বলে, আমি জানি মানুষ ফুলের ঘ্রাণ নেয়, মানুষ যে মানুষের ঘ্রাণও নেয়, এটা নতুন জানলাম। অধ্যায় ঠোঁট প্রসারিত করে হাসে, ফিসফিস করে বলে, আমার বউ ফুলের ঘ্রাণের চেয়ে সুগন্ধি আর কি ফুল আছে এই ধরনীতে? তুন্না চমকায় থমকায়।
চোখ বুজে আসতে চায় অধ্যায়ের গাঢ় স্পর্শে। রক্তে ছলকে উঠে অবাধ্য অনুভূতির ঢেউ। শরীরের শিরা উপশিরায় পৌঁছে যায় কথাটা। বিহ্বল হয়ে প্রশ্ন করে। কি বলছেন? যা সত্যি তাই বলছি। তন্নার মনে হলো একটা দক্ষিণা বাতাসে আন্দোলিত হচ্ছে শরীর মন। তাকে ভাসিয়ে নিচ্ছে দূরে কোথাও, যেখানে কেবল অধ্যায় আর তুন্না। মৃদু বাতাস বইছে, সেই বাতাসে তুন্নার ভেজা চুলগুলো এলোমেলোভাবে উঠছে। অধ্যায় বাঁকা হেসে বলে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। সরি, আমার বউ আমার ঘরে এসে গেছে। তুন্না অধ্যায়ের কথা শুনে খিলখিল করে হাসে। হাসিতে নড়ে ওঠে শরীর। অধ্যায় নিজেও মুচকি হাসে তা দেখে। তুন্না কৌশলে দূরে সরে যায়, তখন ঘুরে দাঁড়ায় অধ্যায়ের দিকে। অতঃপর হাস্যোজ্জ্বল মুখে বলে। আপনি তো দিন দিন কবি হয়ে যাচ্ছেন মশাই। অধ্যায় ফিসেল হাসির সাথে ভাব নিয়ে জবাব দেয়। প্রেমে পড়লে পুরুষ হয় কবি আর নারীরা হয় বেহায়া। আমি তো কবি হয়েছি, তুমি বেহায়া কবে হচ্ছ জান? জান সম্বন্ধনে হাবার মতো দেখে কেসে ওঠে তুন্না। ইস, এখন একদম প্রেম উতলে উঠছে। কই, আগে তো তুন্নার প্রতি এত প্রেম ছিল না, এখন জান ডাকা হচ্ছে। তুন্না বাঁকা স্বরে বলে। চলে যেতে বলছেন? আতকে উঠে অধ্যায় তড়িঘড়ি জবাব দেয়। না থেকে যেতে বলেছি। এক্ষুনি তো বললেন যান। আরে বোকা, এই যান সেই যান নয়। এই যান তবে কোন যান? যানবাহনের যান? বিরক্তিতে অধ্যায়ের মুখ থেকে চ জাতীয় শব্দ বের হয়। সে এগুতে নেয় তুন্নার কাছে। তুন্না কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে। দূরে থেকে জবাব দিন। বিরক্ত হয় অধ্যায়, সে বোঝানোর ভঙ্গিতে বলে। এই যান মানে হচ্ছে জীবন। জীবন? কে কার জীবন? প্রশ্নের সাথে সাথে ভ্রু নাচায় তুন্না। অধ্যায় এগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তুন্নার হাত। নিজের হাতের শক্ত চাপে নিষ্পেষিত করে দিতে চায় তুন্নার চিকন কবজি। দাঁতে দাঁত চেপে বলে। তুমি আমার জীবন। ব্যথায় কুঁচকে উঠে তুন্নার মুখ। অধ্যায় ভ্রুক্ষেপহীন। সে তীব্রভাবে শুষে নেয় তুন্নার ঘ্রাণ। অতঃপর অসহায়ের মতো বলে। কেন শাস্তি দিচ্ছ আমায়? তোমার উপস্থিতি আমার অসহ্য লাগছে। নিজেকে সামলাতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। এক ভুলের খেসারত কি জীবন ভর দিয়ে যেতে হবে? তুন্না ব্যথাটুকু হজম করে নিয়ে জবাব দেয়। প্লিজ দ্রুত পাগল হয়ে যান, আপনাকে আমি পাবনা নিয়ে রেখে আসবো। রাগে দুঃখে হতাশায় তুন্নাকে ছেড়ে দেয় অধ্যায়। তুন্না মনে মনে হাসে, মুখে বলে। ভালোবাসেন না আবার নির্লজ্জের মতো কাছে ডাকেন, নষ্ট পুরুষ। অধ্যায় অসহায়ের মতো প্রশ্ন করে। কে বলল ভালোবাসি না? বাসেন? নিজের থেকেও বেশি। আমি বিশ্বাস করি না। কেন করো না? কখনো তো বলেননি। বললেই ভালোবাসা প্রকাশ পায়। এত ছল করছেন কেন? অধ্যায় আকাশ পানে তাকায়, চমৎকার করে বলে। তোর না, তুমি কি জানো আমি ঠিক কতটা ভালোবাসি তোমায়? কতটা? যতটা ভালোবাসলে কেউ নিজের প্রাণ অন্যের হাতে তুলে দিতে পারে। আমি আমৃত্যু এই ভালোবাসায় জড়িয়ে রাখতে চাই তোমাকে, বুকের ঠিক বাঁ পাশে, যেখানে তুমি বিহনে ভয়ঙ্কর ব্যথা হয়। অধ্যায়ের বলার ধরন সুন্দর, কি যে মোহনীয় লাগে তুন্নার। এই সেই ভালোবাসার স্বীকারোক্তি যার জন্য তুন্না উদ্গ্রীব হয়েছিল। তুন্নার চোখে জল আসতে চায়। অধ্যায় আবার বলে। আমি অনেক সুন্দরীর প্রেমে পড়েছিলাম, হৃদয়ের আধিপত্য দিয়েছিলাম তাদের। অতঃপর আমার জীবনে একজন শ্যামাঙ্গিনী এলো, এখন তাকে ছাড়া আমি অন্ধ। শোনো শ্যামাঙ্গিনী, একজন অত্যন্ত সুপুরুষ যুবক তোমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, তুমি কি তা গ্রহণ করবে? তুন্না অবশ্য জবাব দেয় না। সে আশ্রে পড়ে অধ্যায়ের বুকের মাঝে, জড়িয়ে ধরে শক্ত করে। অধ্যায় আগলে নেয় মেয়েটিকে, হাত বুলায় চুলে। অধ্যায়ের লোমশ বক্ষে ঠাঁই হয় তুন্নার। অনেকটা সময় ধরে অধ্যায় ফিস ফিস করে বলে। বউ, তোমার শাড়িটি খুলে দিতে ইচ্ছে করছে, খুলে দেই। বিশ্বাস করো, আমি একটুখানি অসভ্য হব, এই একটুখানি। অনুনয় বিনিময় ঝরে অধ্যায়ের কণ্ঠ থেকে। তুন্নার হাতের বাঁধন ঢিলে হয়। অধ্যায়ের আচমকাই মনে হয় তার বউটি এখনো তার ভালোবাসার উত্তর দেয়নি, বলেনি। আমি আপনাকে ভালোবাসি। অধ্যায় চিন্তিত হয়ে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন ছুড়ে।
এই, তুমি কি আমাকে ভালোবাসো না? হঠাৎ এই প্রশ্ন কেন? একবারও ভালোবাসি বলনি? বলতেই হবে। হুম, আমার শুনতে ইচ্ছে করছে। তুন্না ঠোঁট বাঁকিয়ে হাসলো। অধ্যায় তাকে জড়িয়ে রেখেছে। তুন্না টেনে বলল, আমি বলো। আমি হুম। আমি অধ্যায় এই পর্যায়ে অধৈর্য হয়। তুন্নাকে দূরে সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, বলে, কি তখন থেকে আমি করছো? সরাসরি বলে দাও, আমি আপনাকে ভালোবাসি মিস্টার চৌধুরী। তুন্না তৎক্ষণাৎ দ্রুত বলে। আমি আমাকে ভালোবাসি মিস্টার চৌধুরী। অধ্যায় স্বস্তির শ্বাস ছেড়ে বলে, যাক বাবা, আমার বউ আমাকে ভালোবাসে, এটা নিশ্চিত হওয়া গেল। কথা শুনে তুন্না মুখ লুকিয়ে হাসে। পরক্ষণেই অধ্যায়ের চোখে মুখে বিদ্যুৎ খেলে যায়। সে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এই, তুমি কি বললে? কাকে ভালোবাসো? নিজেকে? হুম। আমাকে ভালোবাসো না? জানি না। জানো না মানে কি? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো এটা বলতে এত কাহিনী করছো কেন? বলো, এখনই বলো। অধ্যায় রীতিমতো তেতে ওঠে। তুন্নার কম যায় কিসে? সে দ্বিগুণ তেজ নিয়ে বলে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? তুমি আমাকে ষাঁড় বললে? আমি ষাঁড়? চিল্লা চিল্লি দেখে তো তাই মনে হচ্ছে। মানে আমি কি ষাঁড়ের মতো হাম্বা হাম্বা বলে ডাকছি? না। তবে আমি ষাঁড় কি করে হলাম? জবাব দাও। তুন্নার নিস্পৃহ ভঙ্গিতে বলে, আমি এত জবাব দিতে পারবো না। কেন দিতে পারবে না? তোমাকে জবাব দিতেই হবে। জবাব চাই, জবাব দাও। তুন্না অতিষ্ঠ হলো। কথায় আছে স্বভাব যায় না মরলে। আসলেই এইটা আজ তো গাধাই রয়ে গেছে। সে বিড়বিড় করে, গাধা কোথাকার। তুমি আমাকে গাধা বললে? হ্যাঁ বলেছি, 100 বার বলবো। গাধাকে গাধা বলবো না তো কি ঘোড়া বলবো? আশ্চর্য, তুমি কি জানো তুমি আমাকে অপমান করছো? তুন্না নির্বিকার ভাবে জবাব দেয়, জি জানি, এবং আমি সজ্ঞানেই এটা করছি। তবে আমি যদি গাধা হই, তুমি একটা গরু। আমি গরু হলে আপনি ছাগল। অধ্যায় তুন্নার অপমানে আহত নিহত হয়ে গেল। তার জীবনে এতটা অপমান সহ্য করতে হলো। সি, নিজের আত্মসম্মান দফা রফা। সে দ্বিগুণ তেজ নিয়ে বলে, আমি ছাগল? জি, আপনি অতি উন্নত জাতের ছাগল। কি ওভাবে তাকাচ্ছে কেন? দেখুন আপনার দাড়িগুলো ছাগলের দাড়ির মতো। ইস, আপনাকে এখন একটা দাড়িওয়ালা ছাগলের মতো লাগছে। অধ্যায়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে অসহায়ের মতো বলে, ফ্রেঞ্চ কাট দড়িকে তুমি ছাগলের দড়ি বলছো? তোমার মতো অশিক্ষিত আমি আগে দেখিনি। আপনার মতো নিষ্কর্মা আমি আগে দেখিনি। দূর দূর, রোমান্সের মোড়টাই নষ্ট করে দিল। ভাবলাম বাসর রাতে বউকে একটু আদর সোহাগ করবো, তা না, ঝগড়ুটে মেয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করছে আমার সাথে। তুন্না মুখ বাঁকায়, শব্দ করে অধ্যায় সেদিকে দেখে। বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করে বলে, আসো বউ, আমরা গাধা গরুতে মিলে সংসার করি। তুন্না শুনবে সেই কথা? পাগল নাকি, মাথা খারাপ? এই লোকটার কথায় সে করে করে সায় দেয়। নো নেভার। তুন্না ঠোঁট উল্টিয়ে বলে, কোনো উন্নত জাতের ছাগলের সাথে আমি সংসার করব না। সে যখন মানুষ হবেন তখন ভেবে দেখব। আপাতত সেই আশা ত্যাগ করুন ছাগল মশাই। ছাগল মশাই? এই অপমানের পর আর অধ্যায় তুন্নার কাছে যাবে? এতটা বেহে আসে? হ্যাঁ, সত্যি সে বেহেয়া। তাই তো আরো নরম সুরে আবারও বলে, প্লিজ বউ, আর কত অনাহারে রাখবে আমাকে? আর কতদিন? তুন্না তৎক্ষণাৎ জবাব দেয়, বাগানে আপনার খাওয়ার উপযোগী ঘাস আছে, তাছাড়া ছাগলে কাঁঠাল পাতা খায়। চলুন আমাদের গ্রামে যাই, সেখানে আপনাকে অনেক কাঁঠাল পাতা খেতে দিব। তুন্নার কথায় অধ্যায়ের হঠাৎ কিছু একটা মনে পড়ে। বিয়ের 1 বছর হয়ে গেলেও তুন্না গ্রামে যায়নি। মায়ের মৃত্যু বার্ষিকীতেও যেতে পারেনি তার কারণে। মেয়েটার হয়তো বাড়ির জন্য মন কেমন করে। করারই কথা। এই যে স্বামী চলে গেল, 1 বছর যদি এ বাড়িতে না আসে তখন কেমন হবে মনের অবস্থা? অধ্যায় গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি যাবে তন্না? তুন্না চকিতে চোখ তুলে তাকায়। হাস্যরস মিলে যায়। সে অবাক হয়। লোকটা কি তার মনের কথা বুঝতে পেরেছে? নয়তো কি করে বুঝলো বাড়ির জন্য মন কেমন করছে তুন্নার? তবে কি মুখে ভালোবাসি শব্দটার গভীরতা সে অন্তর দিয়ে উপলব্ধি করে? তার জন্যই এত দূর দৃষ্টি। তুন্না মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হুম। ঠিক আছে, কাল সকালে আমরা তোমাদের গ্রামের বাড়ি যাব।
কাল সকালেই? উৎফুল্ল কণ্ঠে জানতে চায় তুন্না। অধ্যায় সহজ স্বাভাবিকভাবে উত্তর দেয়। কাল সকালেই। আমরা হানিমুনে যাব সেখানে। লজ্জায় আরক্ত হয় তুন্না, দৃষ্টি এদিকে ওদিকে করে। আচমকাই একটা প্রশ্ন মনে পড়ে যায় তার। সে অধ্যায়ের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আচ্ছা, আপনার মা আমাকে মেনে নিল? হুম। এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন? তুমি বুঝবে না, এটা সিক্রেট। তবে মনে রেখো মম, তোমার সাথে বাড়াবাড়ি কিছুই করবে না, এটা শিওর। তুন্না হাসে বলে, কি জাদু মন্ত্র করলেন নিজের মাকে যে আমার মতো অসুন্দরী মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিল? বললাম না সিক্রেট। আর সৌন্দর্যের কথা বলছো? আমার চোখ দিয়ে একবার এদিকে দেখো, বুঝবে তুমি কতটা সুন্দরী। তুন্নার ঠোঁটের কোণে ফুটে তাচ্ছিলের হাসি। এসব কথা যে তার বিশ্বাস করতে বড় কষ্ট হয়। মনে হয় এই পুরুষ ছল করছে। তুন্না নিশ্চল ভঙ্গিতে বলে, আমি সুন্দরী? হাস্যকর কথা বলছেন। অধ্যায় তুন্নাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, হেলেন অফ রয়, কিওপ্রেট্রা কিংবা প্রিন্সেস ডায়না, তারা কি তোমার চেয়েও সুন্দরী ছিল? আমার বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় তাদের রূপের মিথ্যে বর্ণনা দিয়ে ইতিহাস ভরা। সুন্দরী তো আমার বউ, আকাশের চাঁদের চেয়েও সুন্দর সে। কথাগুলো বাজে তুন্নার কানে। কি সুন্দর করে বলল লোকটা। এত চমৎকার করে কথা বলতে শিখলো কবে এই ঝগড়ুটে মানুষটা? ও তো বরাবরই কাঠখোট্টা, রুটভাষী, ঝগড়ুটের মাস্টার। কবে এত সুন্দর করে প্রশংসা করতে শিখে গেল? আশ্চর্য। অধ্যায় বাক্যের সমাপ্তি টেনে ঘরে চলে যায়। তুন্নাও আসে পিছু পিছু। অধ্যায় গায়ে একটা টি শার্ট জড়িয়ে তুন্নার দিকে তাকিয়ে বলে, আমাকে আগে মন থেকে মেনে নাও, অতপর আমরা কাছাকাছি আসব। তোমাকে আদর তখনই করব বউ। এখন চলো ঘুমাই, বুকের মধ্যিখানে এসো তো। অতঃপর একজন সুপুরুষের বুকে তার শ্যামাঙ্গিনী একটা শান্তির ঘুম দিল। এত শান্তির ঘুম তুন্না কখনো ঘুমায়নি। তুন্নার ঘুম ভাঙে খুব ভোরে। নিজেকে আবিষ্কার করে অধ্যায়ের বাহুডোরে। চোখ মেলে অধ্যায়ের মুখের দিকে অপলক তাকিয়ে থাকে সে। বড় মায়া লাগে তার। ঘুমের ঘুরে অধ্যায়ের চুলগুলো কপালে পড়েছে। তুন্না বড় যত্নে সেই চুল সরিয়ে দেয় কপাল থেকে। তার বড় ইচ্ছা করে লোকটার কপালে একটা চুমু খেতে। নিজের ইচ্ছার কথাটা ভেবেই লাজে আরক্ত হয় গাল। আহ, সেই লাজুক মুখখানা যদি একটিবার দেখতো অধ্যায়, তবে হয়তো সে বুকে হাত দিয়ে বলতো, লজ্জাবতী, তোমার লজ্জা ভেঙে দেওয়ার অনুমতি দেবে প্লিজ? এই কথাটা স্মরণ করে তুন্না আরো সহস্রবার লাজে মরে যায়। তাকিয়ে দেখে ঘুমন্ত বৈধ পুরুষটিকে। এই ছেলেটা সত্যি সুন্দর, বড় বেশি সুন্দর। কোন দৈব দলে তখনই ঘুম ভেঙে যায় অধ্যায়ের। তুন্নাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে প্রথমে সামান্য হকচকিয়ে যায়। অদ্ভুত ভালো লাগে তার। কিন্তু মুহূর্তের ব্যবধানে নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলে, চোখ মারছো কেন বউ? তুন্না অধ্যায়ের ঘুম ভেঙে যাওয়ার কারণে অপ্রস্তুত হয়ে পড়ে। দৃষ্টি এদিকে ওদিকে করে দ্রুত দাঁড় করাতে চায় নানা অজুহাত, কিন্তু মাথায় কিছুই আসে না। ফাঁকা ফাঁকা লাগে, গলা শুকিয়ে আসে। বিড়বিড় করে, আমার কি আর কোনো কাজ নেই? কাউকে কেন চোখ মারতে যাব? অধ্যায় গাল ফুলিয়ে বলে, সকাল সকাল আবার আমাকে গরু বলছো? কি আশ্চর্য! আপনাকে গরু কখন বললাম আমি? এখনই তো বললে কাউকে। ওটা আপনাকে বলেছি। এই পর্যায়ে মুখ গম্ভীর করে অধ্যায়। কপালের বলি রেখায় ফুটে ওঠে সেই গাম্ভীর্য। শান্ত স্বরে বলে, শোনো, আমাকে এমন পরপর বাক্যে ডাকবে না, আমার ভালো লাগে না। এত ইচ্ছে করলে নাম ধরে ডাকবে, তবুও এভাবে বলবে না। শান্ত স্বর শুনে ভরকায় তোর না। এ আর এমন কি বলল সে? লোকটা এমন করে কেন? সে অবুঝের মতো বলে, খারাপ কি বলেছি? খারাপ কিছু বলনি, কিন্তু এভাবে কথাবার্তা ভালো লাগে না আমার। বাবা মায়ের মাঝে প্রায়ই এমন ভাব বাচ্চে কথা হয়, কেমন যেন অসহ্য লাগে। আমি আমাদের মাঝে এমন কিছু চাই না। তুন্না মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, গুড গার্ল। এবার বলো তো, তখন আমাকে ওভাবে চোখ মারছিলে কেন? বাজে কথা যত। আমি আপনাকে মোটেও চোখ মারছিলাম না। তার চেয়ে শুনুন। টান টান হয়ে শুয়ে তুন্না প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। অধ্যায় তাকে মাঝ পথেই থামিয়ে দেয়। চোখ টিপ দিয়ে বলে,
তবে কি চোখ দিয়ে ধর্ষণ করছিলে? আমি কি বখাটে ছেলে মানুষ নাকি? না, তুমি বখাটে মেয়ে মানুষ যে লুকিয়ে লুকিয়ে ঘুমন্ত স্বামীকে চোখ দিয়ে ধর্ষণ করে, আবার ধরা পড়ে গেলে বাহানা খুঁজে। তুন্না তড়িৎ বিছানা ছাড়ে। তার কিছুটা বিরক্ত লাগছে এবার। লোকটা তাকে লজ্জা দিতে পারলেই বোধহয় শান্তি পায়। কেন? তুন্না তা কেন সহ্য করবে? নেমে দাঁড়িয়ে বলে, আপনি এত বাচাল কেন? হ্যাঁ, সকাল সকাল বাজে কথা বলে পাগল করে দিল আমায়। আর একটাও কথা বলবেন না, চুপ করে থাকবেন একদম। অধ্যায় নিজেও উঠে বসে। তুন্নার বালিশটা নিজের কোলের উপর নিয়ে বলে, ও, তুমি বয়েস টিজিং করতে পারবে আর আমি বললেই দোষ? বয়েস ট্রিজিং মানে? মানে বুঝো না? ইফ টিজিং মানে নারীদের উত্ত্যক্ত করা, আর বয়েস টিজিং মানে পুরুষদের উত্ত্যক্ত করা। তুন্না হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলল। এই হতচ্ছাড়া বাদর মার্কা লোকের সাথে সে কিভাবে সংসার করবে? এই লোক এত ভয়ঙ্কর ভণ্ড। হায় মাবুদ, তুন্নার নিজেকে পাগল পাগল লাগে। সে তিরিক্ষ মেজাজে বলে, আপনি কি চুপ করবেন দয়া করে? হ্যাঁ, লজিকলেস কথাবার্তা যত। আর একটা কথা বললে কি করবে? আমার মুখ বন্ধ করতে চুমু খাবে নাকি? জানো, সিনেমায় দেখেছি নায়ক বেশি কথা বললে নায়িকা বিরক্ত হয়ে মুখ বন্ধ করতে গিয়ে ঠোঁটে ঠোঁটে চুমু খায়। তুন্নার রাগে গজগজ করে বলল, আপনার মাথা খায়। আর একটা কথা বললে আপনার গুষ্টি ষষ্ঠী উদ্ধার করে ফেলবো আমি। সেটা কি করে? ঝটপট প্রশ্ন করে অধ্যায়। তুন্না দু হাত দিয়ে কপাল চেপে ধরে। ও মাবুদ, ও এই কিসের পাল্লায় পড়লো? এই লোক এত বকর বকর কিভাবে করে? তুন্নার মনে হয় এই লোকটার মাথায় সত্যি কবরে ভরপুর, নয়তো এমন বকর বকর কেউ করতে পারে? হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস মুক্ত করে তুন্নার। অসহায় কণ্ঠে বলে, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার মাথায় কি গোবর ভর্তি? কি জানি, কখনো সিটি স্ক্যান করা হয়নি, করলে বোঝা যেত। যত সব পাগল ছাগল। বলেই তুন্না অতিষ্ঠ ভঙ্গিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। অধ্যায় বিছানায় শুয়ে হাসতে হাসতে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করল। অতপর কায়দা করে ঠোঁটের সাহায্যে নিয়ে ফিস বাজিয়ে চলে গেল গোসলে। তার মনটা আজ বড় ভালো। বউয়ের সাথে ঝগড়া করতে আনন্দই ভীষণ। বউকে রাগিয়ে দেওয়ার মতো খুশির কাজ দ্বিতীয়টি এ ভুবনে নেই। তুন্না পা টিপে টিপে নিচে নেমে এলো। দ্বিধায় থাকা মন নিয়ে চলে গেল রান্নাঘরে। শরীফা কাজ করছে। তুন্নার সাথে শরীফা আসছে থেকে আলাপ হয়নি। সেই কত আগে একবার কথা হয়েছিল। বছর হয়ে গেছে। তাকে দেখেই এক গাল হেসে শরীফা বলল, কেমন আছো বউ? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। চা খাইবা? বসামু? না, আমি চা করি। আপনি বরং রান্নার দিকটা দেখুন, সকালে কি রান্না হবে। তুন্না চা বানালো। অতপর শরীফার থেকে শুনে নিল শর্মিলা চৌধুরী রাতেই রান্না কি হবে সেই ঘোষণা দিয়ে রেখেছে। বাড়িতে এখনো কয়েকজন নিকটীয় আত্মীয় রয়েছে। তাদের সকলের জন্যই নাস্তার আয়োজন করা হয়েছে। তুন্না 2 কাপ চা নিয়ে চলে গেল নিজের ঘরে। ততক্ষণে অধ্যায় গোসল সেরে বেরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে সে। তুন্না চায়ের ট্রে রেখে দিল টেবিলের এক কোণায়। 1 কাপ তুলে নিল নিজের হাতে। অতপর অধ্যায়ের দিকে তাকিয়ে পূর্ণ দৃষ্টিতে বলল, কাল কি যেন বলেছিলেন গ্রামে নিয়ে যাবেন আমায়? আব্বুকে খাবার টেবিলে কথাটা বলবো। উনি রাজি হবেন? অবশ্যই। আব্বু তোমাকে খুব ভালোবাসে, রাজি না হবার কোনো কারণ নেই। তুন্না চা শেষ করে বিছানা ঠিকঠাক করতে করতে সন্দেহ ব্যক্ত করে, আর আপনার মা? সমস্যা নাই, ঝামেলা করবে বলে মনে হয় না। তাছাড়া তুমি মমকে সহজভাবে নেবার চেষ্টা করো, দেখবে তোমার ওনার সাথে মিশতে কোনো সমস্যা হচ্ছে না। ভালোবাসা তো এমনি এমনি জন্ম হয় না তোর, না একটু চেষ্টা করে আদায় করে নিতে হয়। কিন্তু উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। তুমি মিলে থাকার চেষ্টা করে দেখো, দেখবে ঠিক সহ্য করতে পারবে। ভালোবাসার অনেক জোর, একবার ভালোবেসে দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাকে ঘৃণা ফিরিয়ে দেবে না। তুন্না খুব বুঝেছে এমন ভঙ্গিতে মাথা ঝাঁকায়। এরপর অধ্যায়কে ইশারায় বলে চা নিতে। অধ্যায় যদিও চা খায় না, তবুও তুন্নার কথায় তুলে নেয় কাপ। তুন্না গোসল করতে চলে যায় বাথরুমে। খাবার টেবিলে বসেছে চৌধুরী বাড়ির সবাই।
তুন্না মাথা নিচু করে খাচ্ছে, একবারও তাকাচ্ছে না কেউ কারো মুখের দিকে। তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। কয়েকজন আত্মীয় বসেছে তাদের সাথে। নাস্তায় পরোটা আর কয়েক পদের ভাজি করা হয়েছে। রহমান চৌধুরী ভোজন রসিক মানুষ, ওনার ইচ্ছাতেই এই আয়োজন। যদিও শর্মিলা চৌধুরী স্বাস্থ্য সচেতন মানুষ, তবু আজকের দিকে এসব তেলযুক্ত খাবারই খেলেন তিনি। খেতে খেতে কথাটা তুলল অধ্যায়, বলল, আব্বু, আমি ভাবছি একবার তুর্নাকে নিয়ে তাদের গ্রাম থেকে ঘুরে আসব, কি বলো? রহমান চৌধুরী খুশি হলেন। এতদিন আগে মেয়েটাকে এখানে নিয়ে এসেছেন, আজ অবধি মেয়েটা নিজের গ্রামে ফিরে যেতে পারেনি। বাড়ির জন্য মেয়েটার নিশ্চয়ই মন কেমন করে। তিনি সায় দিলেন, তা বেশ, তো কবে যাবে? ভাবছি আজই যাব। সকালে যাবার চিন্তা করেছিলাম একবার, তারপর মনে হলো সকালে না গিয়ে বিকেলের দিকে রওনা হলে ভালো হবে। শর্মিলা চৌধুরী এই উত্তর শুনে সন্তুষ্ট হলেন না। একে তো ছেলে ওই অস্পরা গায়ে যেতে চাইছে, তার উপর আজই। তিনি মুখ বাঁকিয়ে বললেন, আজ কি করে যাবে? স্বামী আর আদিলের রিসিপশন পার্টি আজকে। সেখান থেকে ফিরেই যাব। রাতের জার্নি করতে চাইছি, দিনের বেলা যা জ্যাম। কথাটা সত্যি। ঢাকা শহরের জামজট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তাই নেই। একবার আটকে গেলে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। সেই হিসাবে রাতের জার্নির বুদ্ধিটা প্রশংসনীয়। শর্মিলা চৌধুরী আর কিছু বললেন না। রহমান চৌধুরী বললেন, আচ্ছা, যাও। মাথা নিচু করে বসে থাকা তুন্নার মুখ ফুটে উঠল এক চিলতে হাসি। অধ্যায় আর চোখে দেখল তা। অতঃপর পা দিয়ে একটা খোঁচা দিল তুন্নার পায়ের উদ্দেশ্য করে। আশ্চর্যের বিষয়, ভাবান্তর হলো না তুন্নার। দুই একবার খুক খুক করে শুকনো কাশলেন রহমান চৌধুরী। তুন্নার শ্বশুরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, কিন্তু এই কাশি কি পানিতে থামে? থামে না। উনি আরাম করেই তো খাচ্ছিলেন। হতচ্ছাড়া ছাগলটা ওনাকে পা দিয়ে গুঁতো দিবে সেটা উনি কিভাবে জানবেন? কোনটা মেয়েদের পা আর কোনটা ছেলেদের, এই বোধটাও কি নেই বলদটার? রহমান চৌধুরী কাশি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বাঙালিদের একটা বাজে অভ্যাস হচ্ছে ভুল রাস্তায় গাড়ি চালানো। ভুল রাস্তায় গাড়ি চললে আসল গন্তব্য তুমি কখনো পৌঁছতে পারবে না বাবা অধ্যায়। হাদারাম সেই ইঙ্গিতপূর্ণ ইশারা বুঝলো না। সে ভাবলো বাবা বোধহয় যানজট প্রসঙ্গে কিছু বলছে। সে একটু পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলল, ঠিক বলেছ বাবা, এদের ধরে কান বরাবর কয়েকটা লাগালে অভ্যাস ঠিক হয়ে যাবে। এই দেশের শীর্ষস্থানীয় ফাজিল হচ্ছে এরা। রহমান চৌধুরী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। তার বদ ছেলেটা বাবাকে এই বাক্য বলতে গিয়েও পায়ে একটা আলতো স্পর্শ করছে। তিনি আবার কেসে উঠলেন। শর্মিলা চৌধুরী বিরক্ত হয়ে বলে উঠলেন, যক্ষা রোগী হয়ে গেলে দেখছি। রহমান চৌধুরী কিছু বললেন না ওনাকে। কি বলবেন? উনি কি এখন বলবেন, তোমার কুলাঙ্গার ছেলে আমাকে বউ ভেবে বাজে ইঙ্গিত দিচ্ছে? সি, কি লজ্জা, কি লজ্জা। তিনি বরং অধ্যায়কে উদ্দেশ্য করে বললেন, আর ঘরের শীর্ষস্থানীয় ফাজিল হচ্ছ তুমি। আমি? হাহ, আমি আবার কি করলাম আব্বু? অধ্যায় রীতিমতো অপমানিত বোধ করল। সকলের সামনে বাবা তাকে ফাজিল বলছে। অবশ্য এদিক থেকে এটা সত্যি। কোন দেশের ভাষায় যেন ফাজিল শব্দের অর্থ জ্ঞানী। বাবার এই কথাটা পজিটিভভাবে গ্রহণ করলে বলা যায় অধ্যায় এই বাড়ির সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। পুত্রকে অপমান করায় শর্মিলা চৌধুরী বেশ অসন্তুষ্ট প্রকাশ করলেন। সকাল সকাল তুমি আমার ছেলেটাকে এমন বাজে কথা বলছো কেন? অধ্যায় মায়ের কথার বিপক্ষে অবস্থান করলো, বলল, উফ আম্মু, তুমি সব বিষয় এত নেগেটিভভাবে গ্রহণ করো কেন? একটু পজিটিভভাবে গ্রহণ করলেই হয়। ফাজিল শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। আব্বু বোঝাতে চেয়েছেন আমি এই বাড়ির সবচেয়ে জ্ঞানী সদস্য, তাই না আব্বু? নিজের চমৎকার যুক্তি দিয়ে ফের তুন্নাকে উদ্দেশ্য করে একটি খোঁচা দিল অধ্যায়। চোখ টিপ দিল সে। বোধহয় বোঝাতে চাইল নিজের জ্ঞানের বাহার। তুন্না শান্ত, সে মাথা নিচু করে খাচ্ছে। রহমান চৌধুরী আরেকবার কাশলেন, অতঃপর কঠিন মুখে বললেন, একটা বেককেলের জন্ম দিয়েছি আমি। ছি আব্বু, স্বামী শ্বশুরবাড়ি চলে গিয়েছে, মেয়েটাকে এভাবে ব্যাককল বলে অপমান কেন করছো? বেককাল সম্মি নই তুমি। আমি? অধ্যায় আতকে উঠে, তার কণ্ঠে অবিশ্বাস।
তার মতো একজন অতি বুদ্ধিমান, চমৎকার, সুদর্শন, সুকণ্ঠ মানুষকে কেউ ব্যাককল বলতে পারে? সে যে নির্ঘাত মাথা খারাপ লোক। তাকে অনিত বিলম্বে পাবনা পাগলা গারদে রেখে আসতে হবে। রহমান চৌধুরী বললেন। অবশ্যই তুমি। আত্মীয় স্বজনরা বাপ ছেলের বাক বিতন্ডতা শুনে একে অপরের মুখ চাওয়াচাই করেন। একজন অবশ্য ফোড়ন কাটলেন।